আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাদিম নাসিব। আজকে তোমাদের মাঝে আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের ক্লাস টপিক হচ্ছে ত্রিভুজ ও ত্রিভুজের প্রকারভেদ। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ত্রিভুজ কাকে বলে। তিনটি ভুজ বা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। অর্থাৎ তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ। আচ্ছা, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এ বি সি। এটি একটি ত্রিভুজ কারণ এখানে তিনটা বাহু আছে। তিনটা বাহু কি কি? একটা হচ্ছে এবি, আরেকটা বিসি এবং আরেকটা হচ্ছে এসি বা সিএ। আমাদের মনে রাখতে হবে একটা ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের তিনটি বাহু থাকে। হ্যাঁ, ত্রিভুজের অবশ্যই তিনটি বাহু থাকবে। ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু থাকবে। কৌণিক বিন্দু কোনগুলো? অর্থাৎ এ বি সি যে বিন্দুগুলোতে কোণ উৎপন্ন হয়েছে তাদেরকে আমরা কি বলবো? কৌণিক বিন্দু। তারপর ত্রিভুজের তিনটি কোণ থাকে, অর্থাৎ প্রত্যেকটা কৌণিক বিন্দুতে একটি করে কোণ উৎপন্ন হয়েছে। অর্থাৎ এ বিন্দুতে একটা কোণ, বি বিন্দুতে আরেকটা কোণ, সি বিন্দুতে আরেকটা কোণ। অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণ থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রির সমান। ত্রিভুজটা দেখতে যেমনই হোক না কেন, এখানে এরকম আমি চিত্র দিয়েছি তা না। তুমি ত্রিভুজ হইলেই হলো। যে কোনোভাবে যদি ত্রিভুজটা হয় তাহলে সেই ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিনটা কোণের সমষ্টি বা তিনটা কোণের যোগফল হবে 180 ডিগ্রির সমান। একটি ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে, অর্থাৎ মধ্যমা বলতে বোঝায় ত্রিভুজের একটি কোণ থেকে অপর আরেকটা বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত সরল রেখাকে মধ্যমা বলে। তাহলে একটা ত্রিভুজের কয়টা মধ্যমা থাকে? তিনটি মধ্যমা থাকবে। তারপর ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তুমি যদি যে কোনো দুইটা বাহু যোগ করো, তাহলে যে কোনো দুইটা বাহু আমি ধরলাম এসি এবং বিসি, এই দুইটা আমি যদি যোগ করি তাহলে অবশ্যই সেটা এবি বাহু, অর্থাৎ অপর বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তুমি এবি এবং এসিও ধরতে পারো। এই দুইটা বাহুও যদি তুমি যোগ করো তারপরেও সেটা বিসি বাহু বা অপর বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এইটাকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে ৭ নম্বরে দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। অর্থাৎ আমি যদি ধরো বিসি বাহু থেকে এসি বাহু বাদ দিই তাহলে যে মানটা পাবো সেটা অবশ্যই এবি বাহু বা অপর বাহু থেকে ছোট হবে। বুঝতে পারছো অবশ্যই? তাহলে আমি যদি যে কোনো দুইটা বাহুর অন্তর বা বিয়োগফল বের করি তাহলে সেটা অবশ্যই আরেকটা বাহু থেকে ক্ষুদ্রতর হবে। আচ্ছা, চলো এখন আমরা পরের পেজে যাই। পরের পেজে আমরা আসলে দেখতে পাচ্ছি যে ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর। এইটা দ্বারা কি বোঝায়? ধরো আমরা নিচে চিত্রটা দেখতে পাচ্ছি। এই চিত্রের ক্ষেত্রে সবচেয়ে বড় বাহু কোনটা বলতে পারবা? হ্যাঁ, সবচেয়ে বড় বাহু হচ্ছে এসি। তাহলে এই এসি বাহুর বিপরীত কোণটা হবে সবচেয়ে বড়, অর্থাৎ কোণ বিটা এই ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড়। এবং সবচেয়ে ছোট বাহু কোনটা? সবচেয়ে ছোট বাহু হচ্ছে এবি। তাহলে এবি বাহুর বিপরীত কোণটা হবে সবচেয়ে ক্ষুদ্রতর বা সবচেয়ে ছোট। এটাকে আরেকভাবে বলা যায়, যেটা হচ্ছে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর এবং ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি কোণের হিসাবটা আগে করি, যে এই ত্রিভুজের সবচেয়ে বড় কোণ কোনটা? সবচেয়ে বড় কোণ হচ্ছে বি। তাহলে এই সবচেয়ে বড় কোণের বিপরীত বাহু হবে বৃহত্তর আর সবচেয়ে ছোট কোণ হচ্ছে সি। তাহলে সবচেয়ে ছোট কোণের বিপরীত বাহু হবে ক্ষুদ্রতর। এটা দ্বারা এটাই বোঝাচ্ছে। এখন আমরা আসি ১০ নাম্বারে, যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক ও সমান্তরাল। এইটা দ্বারা কি বোঝায়? এইটা যদি আমরা বুঝতে চাই তাহলে একটু চিত্রকে মডিফাই করতে হবে। আচ্ছা, আমরা এখন এই বাহু এসি বাহুকে দেখব। এসি বাহুর যদি মধ্যবিন্দু ধরো এখানে, আমি একটু দিচ্ছি কষ্ট করে দেখে নাও। ধরো মধ্যবিন্দু এখানে এবং এই এবি বাহুর মধ্যবিন্দু ধরলাম এখানে। তাহলে আমরা যদি এবি এবং এসি দুই বাহুর মধ্যবিন্দুটা যোগ করে দিই তাহলে সেটা অবশ্যই অপর বাহু অর্থাৎ বিসি যে বাহুটা আছে সেই বাহুর সমান্তরাল হবে এবং বিসি বাহুর অর্ধেক হবে।
বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আমরা যদি এটা না বলে এসি এবং বিসি বাহুর কথা বলি, তাহলে ধরো এসি বাহুর মধ্যবিন্দু তো এইটা এবং বিসি বাহুর মধ্যবিন্দু এইটা। তাহলে এই ২ বাহুর মধ্যবিন্দুর যে সংযোজক সরলরেখা, এইটা আমরা যোগ করে দিলাম। তাহলে এইটা কি হবে? এইটা অবশ্যই এবি বাহুর সমান্তরাল হবে এবং এবি বাহুর অর্ধেক হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন আসি বাহু কাকে বলে? কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ উৎপাদনকারী রেখাকে বাহু বলে। তাহলে যেকোনো ক্ষেত্র উৎপাদনকারী বা উৎপন্নকারী রেখাকে আমরা কি বলবো? বাহু বলবো। তারপর আসো ভূমি। ত্রিভুজ বা চতুর্ভুজের শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ভূমি বলে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে নিচে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো শীর্ষবিন্দু হচ্ছে এ বা উপরের বিন্দু হচ্ছে এ। তাহলে এই শীর্ষবিন্দুর নিচের যে বাহু, এইটাকে আমরা কি বলবো? ভূমি বলবো। অন্য কথায় সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন আনুভূমিক রেখাকে ভূমি বলে। অর্থাৎ এইটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের সমকোণ সংলগ্ন অর্থাৎ এই বি কোণটার সংলগ্ন যেই আনুভূমিক রেখা, এইটাকেও আমরা কি বলবো? ভূমি বলবো। তাহলে এই চিত্রে দেখো এ বি সি, এই চিত্রে বিসি হচ্ছে কি? ভূমি। কারণ ইহা শীর্ষবিন্দু এ এর বিপরীত বাহু। তাহলে এ কি একটা শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু কি? বিসি। তাহলে বিসি হবে এখানে ভূমি। আচ্ছা, চলো আমরা পরের পেজে যাই। এখন আমরা দেখব লম্ব। একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা খাড়াভাবে দণ্ডায়মান হলে যদি ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন হয় তবে খাড়াভাবে দণ্ডায়মান রেখাটিকে লম্ব বলে। তাহলে এখানে দেখো চিত্রে পি কিউ, এটা একটা সরল রেখা বা এইটা একটা বাহু। তো এই বাহুর উপর আরেকটা বাহু যদি খাড়াভাবে আসে, দেখো এবি, এই বাহুটা কি হয়েছে? খাড়াভাবে দণ্ডায়মান হয়েছে না? তাহলে এই এবি বাহুটিকে আমরা কি বলবো? লম্ব বলবো। তাহলে এর দুই পাশে কি হবে? ৯০ ডিগ্রি করে কোণ উৎপন্ন হবে। এখানে সেটাই বলা আছে। দেখো পিকিউ বাহুর উপর এবি বাহুটি খাড়াভাবে দণ্ডায়মান হয়ে উভয় পাশে কি করছে? ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন করছে। অতএব এবি বাহুটি হচ্ছে একটা লম্ব। এখন আমরা আসব অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এটা দ্বারা কি বোঝায়? সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অর্থাৎ এই যে সমকোণ, সমকোণ এখানে কোণটা? কোণ বি বা এ বি সি, এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এই সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ। আমি সহজ ভাষায় তোমাদের মনে রাখতে বলবো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাহু যেটা দেখবা, সবচেয়ে বড় বাহু এটাই হচ্ছে অতিভুজ। তাহলে চিত্রে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি এর বিপরীত বাহু এসি হচ্ছে অতিভুজ। এখন আমরা দেখি মধ্যমা। ত্রিভুজের যে কোনো কৌণিক বিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখাকে ওই ত্রিভুজের মধ্যমা বলে। ত্রিভুজের যে কোনো কৌণিক বিন্দু আমরা ধরলাম এ, তাহলে এ কোণের বিপরীত বাহুটা হবে বিসি। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু যদি পি হয়, তাহলে এ থেকে পি পর্যন্ত যে সরল রেখা, এই সরল রেখাকে আমরা বলবো একটা মধ্যমা। তাহলে ঠিক একইভাবে এই এবিসি ত্রিভুজের এপি, বিকিউ এবং সিআর, এপি, বিকিউ এবং সিআর, এই তিনটা হবে মধ্যমা। এখন আমরা আসি পরিসীমা। কোনো একটি ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত, যে কোনো ক্ষেত্র তুমি ধরতে পারো, যতগুলো বাহু দ্বারা বা রেখা দ্বারা সীমাবদ্ধ থাকে তাদের দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, আচ্ছা ধরলাম এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ২ সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য ৩ সেন্টিমিটার, এসি বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের পরিসীমা হবে এই ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে মোট কত হবে? ২ যোগ ৩ যোগ ৪ সেন্টিমিটার অর্থাৎ মোট ৯ সেন্টিমিটার। এখন আমরা দেখব কৌণিক বিন্দু। যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় তাকে কৌণিক বিন্দু বলে। যে বিন্দুতে, অর্থাৎ এখানে একটা কোণ তৈরি হয়েছে, তাহলে এইটাকে কি বলবো? পি।
পি কৌণিক একটা বিন্দু, কিউ আরেকটা কৌণিক বিন্দু, আর আরেকটা কৌণিক বিন্দু। অর্থাৎ যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় তাদেরকে আমরা বলবো কৌণিক বিন্দু। তারপর দেখব শীর্ষবিন্দু। ত্রিভুজের ভূমির বিপরীত কৌণিক বিন্দুকে শীর্ষবিন্দু বলে। এই ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ আর, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কোনটা? সবচেয়ে যেটা নিচে আছে এই বাহুটিকে আমরা কি বলবো? ভূমি। তাহলে এই ভূমির বিপরীত পাশে বা বিপরীত কৌণিক বিন্দুকে আমরা কি বলবো? শীর্ষবিন্দু। তাহলে উপরে যেটা থাকবে সেটাকে আমরা সাধারণত শীর্ষবিন্দু ধরব। এখন আমরা দেখব ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজের প্রকারভেদ দুই ভাবে করা হয়, যথা প্রথমে আমরা বাহুভেদে ত্রিভুজ দেখব, তারপর দেখব কোণ ভেদে ত্রিভুজ। প্রথমেই দেখি বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। প্রথম সমবাহু, তারপর সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ। চলো এখন আমরা দেখি সমবাহু ত্রিভুজ। সমবাহু এই কথাটা দ্বারাই বোঝাচ্ছে কি যে তিনটা বাহুই সমান হবে। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাকে কি বলবো আমরা? সমবাহু ত্রিভুজ। চিত্রে এই চিত্রের ক্ষেত্রে দেখো পি কিউ আর, এই ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ, কিউ আর এবং আর পি, এই তিনটা বাহুই কি পরস্পর সমান বা তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। তারপর দেখি সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু, দ্বি মানে বোঝাচ্ছে দুই। তাহলে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাদেরকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো পি কিউ আর, এই ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ এবং পি আর এই দুইটা বাহু কি পরস্পর সমান, যার কারণে এটা কি হয়েছে? একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন দেখব আমরা বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য অসমান বা কোনো বাহুই সমান নয় তাদেরকে আমরা কি বলবো? বিষম বাহু ত্রিভুজ। চিত্রে দেখো পি কিউ আর, এই চিত্রে দেখো কোনো বাহুই সমান নয়। তাহলে এই রকম ত্রিভুজকে আমরা বলবো কি? বিষম বাহু ত্রিভুজ। এখন দেখব আমরা কোণ ভেদে ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজও তিন প্রকার, যথা সমকোণী, স্থূলকোণী এবং সূক্ষ্মকোণী। প্রথমে আমরা দেখি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অর্থাৎ একটা কোণ সমকোণ হইলেই হবে। তাহলে একটা কোণ, শুধুমাত্র দেখব একটা কোণ সমকোণ আছে কিনা। তাহলে একটা কোণ সমকোণ হইলেই সেই ত্রিভুজকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ। চিত্রে পি কিউ আর একটা কি সমকোণী ত্রিভুজ। কারণ কি? পি কিউ আর, এই যে কোণটা অর্থাৎ কোণ কিউ, এই কোণটা কি 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এই ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। আর আগে আমরা জেনেছি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ। আচ্ছা, পরের পেজে যাই। এখন আমরা দেখব স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ যে ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা কোণ কি হবে? সমকোণ অপেক্ষা বড় হবে। তাহলে সেই ত্রিভুজকে আমরা কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই ত্রিভুজে কিউপিআর এই কোণটা কি এক সমকোণ অপেক্ষা বড়। তাহলে এই ত্রিভুজকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। তারপর লাস্টে আমরা দেখব সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ বা এক সমকোণের চেয়ে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো পি কিউ আর, এই ত্রিভুজে কি তিনটা কোণই কি এক সমকোণের চাইতে ছোট বা সূক্ষ্মকোণ, তখন তাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আরেকবার মনে করে দেই, সমকোণী ত্রিভুজ অর্থাৎ একটা কোণ সমকোণ হবে। স্থূলকোণী ত্রিভুজ একটা কোণ স্থূলকোণ হবে, কিন্তু সূক্ষ্মকোণের ক্ষেত্রে তিনটা কোণই
সূক্ষ্মকোণ হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে। আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।